কলকাতা থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত হুগলির কোন নগরে 8 বছরের শ্রেয়াংশুয়ের ঘরে যখন তার কাজিন ঘরে ঢোকে ততক্ষণাৎ সেখানকার দৃশ্য দেখে পুরো ভয় পেয়ে যায়। আসলে শ্রেয়াংশু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছিল। তার হাতের রক কাটা ছিল, মাথা থেকে রক্ত বের হচ্ছিল, শরীরের প্রতিটি জায়গায় মারার দাগ ছিল। শ্রেয়াংশুকে কেউ খুবই খারাপভাবে মেরে ফেলে। মাটিতে একটি রান্নাঘরে ব্যবহৃত চাকুও পড়ে আছিল এবং ওই ঘরের টিভিটি খুবই বেশি আওয়াজে চলছিল। মানে খুনি এটাই চাইছিল যাতে কোনো শব্দ বাইরে না যায়। যখন পুলিশ ওই জায়গায় পৌঁছায় তখন ডেড বডির কন্ডিশন দেখে তাদের মনে একটাই প্রশ্ন আসে যে এত ছোট বাচ্চার সাথে কেউর এমন কি শত্রুতা ছিল যার কারণে তাকে এতটা খারাপভাবে মারতে হয়। তার শরীরে এমনভাবে আঘাত করা হয়েছিল যাতে সে কোনো অবস্থাতেই বাঁচতে না পারে। মৃতদেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে শ্রেয়াংশুর বাবা মা কান্নায় ভেঙে পড়ে। পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। কল রেকর্ড থেকে শুরু করে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে, যেখানে পুলিশ এমন কিছু খুঁজে পায় যা সবাইকে হতবাক করিয়ে দেয়। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত এবং মা শান্তা শর্মা একটি রেস্টুরেন্টে কাজ করত। তারা 10 বছর ধরে বিবাহিত ছিল এবং তাদের একটি ছেলে ছিল যার বয়স ছিল 8 বছর এবং সে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করত। শ্রেয়াংশুর সাথে হওয়া ঘটনার পর চারিদিকে উত্তেজিত শুরু হয়ে যায়। তল্লাশি শুরু হয়। সবার প্রথমে তাদের ঘরের তল্লাশি নেওয়া হয়। দেখা যায় ঘরের দরজা জানালা দিয়ে কোনো রকমের জবরদস্তি ঢোকা বা বেরোনোর অবস্থায় ছিল না। ঘরের কোনো জিনিস চুরি হয়নি। বাড়িতে একটি কুকুর ছিল যা প্রত্যেক অচেনা মানুষকে দেখতেই চিৎকার করত। কিন্তু প্রতিবেশীদের জিজ্ঞাসা করে জানা যায় যে খুনের সময় অর্থাৎ মঙ্গলবার বেলা 2টা থেকে 4টার মধ্যে কেউই কুকুরের চিৎকার করার শব্দ শোনেনি এবং এলাকার সমস্ত ঘরগুলো একে অপরের সাথে লাগালাগি ছিল। তাই যদি একটি কুকুর চিৎকার করত তাহলে কেউ না কেউ তো শুনতেই পেত। না কেউ জোর করে ঘরে ঢোকে, না কোনো ডাকাতি, না কুকুর অচেনা কেউকে দেখে চিৎকার করে। এই 3টি জিনিস একই দিকে ইঙ্গিত করছিল যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে ঘরের কেউর হাত রয়েছে। পুলিশ আশেপাশের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার নাম্বার নেয় এবং তাদের কল রেকর্ড চেক করে যাতে কিছু প্রমাণ পাওয়া যায়, কিন্তু কল রেকর্ড থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। তারপর পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে যে দুপুর 2টা থেকে 4টার মধ্যে ওই এলাকা দিয়ে কে কে যাতায়াত করে। তখন হঠাৎ পুলিশ এক মহিলাকে পাড়ার রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেখতে পায় এবং মহিলাটি মুখে মাস্ক পরে আছিল। পুলিশের কাছে মহিলাটির উপর সন্দেহ হয়, আর তাই মহিলাটির পরিচয় শনাক্ত করতে পুলিশ শ্রেয়াংশুর বাবা মাকে ফুটেজটি দেখায়, যা দেখে শ্রেয়াংশুর মা তাকে চিনতে অস্বীকার করলেও শ্রেয়াংশুর বাবা পঙ্কজ তাকে দেখেই চিনতে পারে। মহিলাটি শান্তার ঘনিষ্ঠ বন্ধু ইশরত পারবিন ছিল, যিনি প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত এবং শ্রেয়াংশু তাকে মাসি বলে ডাকত। আর তখন পুলিশের সন্দেহ হয় যে শ্রেয়াংশুর বাবা পঙ্কজের সাথে ইশরতের মধ্যে কোনো সম্পর্ক তো নেই। তাই প্রথমে পুলিশ পঙ্কজের কল রেকর্ড বের করে, কিন্তু কল রেকর্ডে তেমন কিছু পাওয়া যায়নি যাতে তা নিশ্চিত করা যায় যে তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল। কিন্তু যখন ইশরতের কল রেকর্ড বের করা হয় তখন কল রেকর্ডে একদম অন্য কিছুই দেখা যায়। আসলে মার্ডার হওয়ার দিন ইশরতের ফোন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে 7 ঘন্টা বন্ধ ছিল এবং ইশরতের ফোনে একটি নাম্বারে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো। এমনকি গভীর রাতেও ওই নাম্বারে কথা হতো। পুলিশ যখন ওই নাম্বারটির ডিটেইলস বের করে তখন তারা আচমকা হয়ে যায়। আসলে ওই নাম্বারটি শ্রেয়াংশুর মা শান্তার ছিল, যার সাথে ইশরত প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলত। এরপর পুলিশ তাদের দুজনের হোয়াটসঅ্যাপের পুরনো ডিলিট করা মেসেজ বের করে এবং ওই মেসেজগুলো এমন মেসেজ ছিল যা দেখে পুলিশের কাছে প্রথমে একবার বিশ্বাসই হচ্ছিল না। কেন কি মেসেজগুলো দেখে এটাই মনে হবে যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাবার্তা বলছে। এমনকি কথাবার্তা ছাড়া ওইরকম কিছু ছবিও শেয়ার করা হয় যা বলা মুশকিল। শ্রেয়াংশুর মা শান্তার সম্পর্ক ইশরতের সাথে ছিল। পুলিশ যখন আশেপাশে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন কেউরই এই ব্যাপারে কোনো ধারণা ছিল না বলে জানায়। ইশরত প্রায় শান্তার ঘরে আসত
এবং শান্তাও ইশরতের ঘরে যাওয়া আশা করত। সবাই এটাই ভাবত যে দুজনই একে অপরের বন্ধু ছিল। পুলিশ শান্তার স্বামীকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান যে উনি এই ব্যাপারে সব জানত, কিন্তু তার ছেলে এবং সমাজের দিকে দেখে তিনি চুপ থাকত। এখন আপনি হয়তো ভাবছেন এই সব কিছুর সাথে শ্রেয়াংশুর মার্ডারের কি সম্পর্ক ছিল। আসলে মার্ডারের সময় ইশরতের ফোন সুইচ অফ ছিল এবং সিসিটিভি ক্যামেরাতে তাকে ওই সময় ওই এলাকাতেই দেখা যায়। আর এই জন্য পুলিশ দেরি না করে ইশরত এবং শান্তাকে উঠিয়ে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা পুরো ভেঙে পড়ে এবং নিজেই স্বীকার করে যে সে ওই তার ছেলের মার্ডার করে এবং মার্ডার করার সময় ইশরত তার সাহায্য করে। এই কথাটি শুনে পুলিশেরও মাথা কাজ করছিল না যে আসলে একজন মা কিভাবে তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে। কিন্তু প্রশ্ন একটাই যে সে কেন এত বড় অপরাধ করে। মার্ডারের দিন শ্রেয়াংশু যখন স্কুল থেকে বাড়ি ফের, তখন সে তার মাকে ইশরতের সাথে বিছানায় খুবই লজ্জাজনক পরিস্থিতিতে দেখে নেয়। শ্রেয়াংশুর মা তার গার্লফ্রেন্ড ইশরতের সাথে শারীরিকত এমনভাবে জড়িত ছিল যে এটাও ধ্যান দেয়নি যে দরজা বন্ধ ছিল না খোলা, এবং না এটাও দেখে যে শ্রেয়াংশু স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। একবার কল্পনা করুন যে এক 8 বছরের বাচ্চা এই সব কিছু দেখছে। একদিকে সে সবকিছু বুঝতে পারে যে এইসব আসলে খারাপ কিছু, আর এইজন্য তার মা এসব কিছু কাউকে বলে দেওয়ার ভয়ে ইশরতের সাথে মিলে অপরাধের সব সীমা অতিক্রম করে ফেলে। একজন মা তার নিজের হাতেই ছেলের মাথাকে দেওয়ালে ধাক্কা দেয়, তারপর টেবিলেও জোরে ধাক্কা দেয় এবং ভারী মূর্তি দিয়েও মাথায় আঘাত করে। যখন এত কিছু করেও মন না ভরে, তখন রান্নাঘরে থেকে চাকু নিয়ে এসে তার নার্ভ কেটে দেয় এবং অপেক্ষা করতে থাকে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়। আমার মনে হয় না এর থেকে মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা আর হতে পারে। ইশরত ক্যামেরায় এইজন্য ধরা পড়ে কেন কি যেই রাস্তা দিয়ে তাকে ঘর যেতে হতো ওই রাস্তার পাশে ক্যামেরা লাগানো ছিল। অপরদিকে শান্তা অন্য দিক থেকে বের হয়ে যায় যেখানে কোনো ক্যামেরা ছিল না। পুলিশ জানায় এই কেসটি সমাধান করতে তারা সবচেয়ে বেশি হেল্প ওই পয়েন্ট থেকে পায় যখন তারা দেখে যে কুকুরটি চিৎকার করেনি। ওই সময় ক্লিয়ার হয়ে যায় যে কোনো বাইরের লোক এই মার্ডারে জড়িত ছিল না এবং এই কাজ তাদের নিজেদের মধ্যেরই কেউ ছিল। তো এই ছিল আজকের কাহিনী। কমেন্ট করে জানাবেন যে এর থেকেও কি ভয়ানক ক্রাইম কি হতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।